ফুলশয্যার রাতে ঘরের সব লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি গা ভর্তি গহনা, ভারী লেহেঙ্গা পরে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎই পুরুষালী চিৎকারে আমি কেঁপে উঠলাম। এই বিয়ে আমি মানি না, তাই আপনাকেও স্ত্রীর মর্যাদা আমি দেব না, বুঝছেন? যদি আমার কাছে স্ত্রীর মর্যাদা চাইতে আসেন, তাহলে ঠিক এই ঘরের মতনই আপনার জীবনটা আমি তছনছ করে দেব। কথাগুলো বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি, আমার স্বামী। ও না, তিনি তো আমার স্ত্রী হিসেবে মানেন না, কিন্তু তাই জন্য কি আমিও তাকে স্বামী হিসেবে মানব না? না, এমনটা করতে পারবো না আমি। বিয়ে যখন হয়েছে তখন যেমনই হোক আমাকে মানিয়ে নিয়ে চলতেই হবে। আদিত্য ব্যানার্জি। সবচেয়ে বেশি বিরক্তিকর কারণ আমার জীবনে এই নামটা। আমি দুঃস্বপ্নেও কোনো দিনও ভাবিনি এই মানুষটাকে আমায় বিয়ে করতে হবে, সারা জীবন কাটাতে হবে। আমি মৌমিতা চৌধুরী। ও সরি, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার নাম মৌমিতা ব্যানার্জি। ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজের গহনাগুলো খুলে রাখছি। উনি যে সেই বেরোলেন, এখনও আসেননি। অন্যমনস্ক হয়ে কাচের চুড়িগুলো খুলছিলাম বলে হাত ফসকে কাচের চুড়িগুলো পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চুড়িগুলোর দিকে তাকিয়ে ভাবছি, ঠিক এইভাবে আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলোও ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ড্রেসিং টেবিলটা আমার, মিস চৌধুরী। আপনি ওখান থেকে সরে গেলে খুব ভালো হয়। আমি আয়নায় তাকিয়ে দেখলাম উনি আমার পেছনেই দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তিকর ছাপ। আমি উঠে দাঁড়িয়ে চুড়িগুলো তুলে রেখে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, আপনি যেমন এই বিয়েতে রাজি ছিলেন না, তেমনি আমিও রাজি ছিলাম না। অযথা আমার ওপর এভাবে চোটপাট করে লাভ হবে না। বিয়েটা যখন হয়েই গেছে তা অস্বীকার করে আর কী লাভ? উনি আমার মতে আমার হাতের কবজি শক্ত করে ধরলেন, আর তার ফলে চুড়িগুলো ভেঙে যেতে লাগলো। আমার হাতে ফুটে গেল কয়েকটা চুড়ির অংশ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, সব সহ্য করে। এখনও পর্যন্ত ওনার মুখের দিকে আমি তাকাইনি। এত সাহস ভালো না। আমার সামনে সাহস দেখানোর চেষ্টা করবেন না মিস চৌধুরী। তাই জন্যেই আপনাকে মিস বলে আমি সম্বোধন করেছি। এই বিয়েটা আমি কোনো দিনও মানব না। যেখানে আমার কোনো পছন্দ ছিল না, খুব শীঘ্রই আমি এখান থেকে চলে যাব। তখন থাকবে আপনি আপনার ঘর সংসার নিয়ে। উনি আমার হাত ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলেন। আমার হাত বেয়ে টুপটাপ করে রক্ত পড়তে লাগলো, তাও চোখ দিয়ে জল পড়ার জো নেই আমার। যখন বিয়ে হয়েছিল তখনই বুঝেছিলাম আমার জীবনটাই শেষ। উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওয়ার্ড্রপ থেকে ড্রেস নিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়লেন। আমি এখনও স্থির হয়ে ওই একই জায়গায় দাঁড়িয়ে আছি। এই সব ন্যাকামি না করলে আর চলছে না আপনার? রাত বিরেতে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন, যান শুয়ে পড়ুন। ওনার দিকে ফিরে দেখলাম উনি পাশ ফিরে শুয়ে পড়লেন। কিছু না বলে ওয়াশরুমে গিয়ে চোখ মুখে হাতেটা ধুয়ে নিলাম। রক্তক্ষরণের পরিমাণটা বেশি, কারণ যে জায়গায় উনি চেপে ধরেছিলেন সেই জায়গায় হাতের শিরা ছিল। আমি ঘরে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম একটা সোফা রাখা, সেখানে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, আমার শত্রুরও যেন এহেন ফুলশয্যার রাত না আসে। সবার এই রাত নিয়ে কত স্বপ্ন থাকে, সেখানে আমারও। কি করে পারলো আমার বাবা মা এভাবে হুট করে আমার বিয়ে ঠিক করে দিতে? একবারও আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলো না। যাকগে, যা করেছে তা হয়তো ভালোর জন্যই করেছে। শুনেছি বাবা মারা যেন সন্তানের খারাপের জন্য কিছু করে না। এই কথাটা সত্যি না মিথ্যে তা সময় বলবে। সকালে ঘুম ভাঙতে উঠে বসলাম। ঘরটায় ভালোভাবে চোখ বুলিয়ে দেখলাম বিছানা পরিপাটি করে গোছানো, অর্থাৎ উনি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে গেছেন। আমি উঠে দাঁড়াতেই আমার হাতে কাটা জায়গায় ছোট্ট একটা ব্যান্ডেজ চোখে পড়ল। এটা আমার হাতে কি করে এলো? আমি তো রাতে এমনি শুয়ে পড়েছিলাম। তাহলে কি উনি? নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর পেলাম, হ্যাঁ, উনি ছাড়া আর কেই বা ছিলেন এই ঘরে। দরজা তো বন্ধ ভেতর থেকে, তাই কেউ আসতেও পারবে না। মানুষটা যে কেমন তা বুঝতে একটু সময় লাগবে আমার, কিন্তু উনি তো আমায় সেই সময়টুকুও দেবেন না। আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে গেলাম। দেখি শাশুড়ি মাকে কোনোভাবে সাহায্য করতে পারি কি না। শাশুড়ি মাকে উদাসীন হয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আমি একটু অবাক হলাম। মা, আপনি এখানে বসে আছেন যে, কোনো সমস্যা হয়েছে?
শাশুড়ি মা আমার দিকে করুণভাবে তাকালেন, আমার হাত ধরে ওনার পাশে বসিয়ে বললেন, আমায় ক্ষমা করে দাও বৌমা। আমি ভাবিনি আমরা তোমার জীবনটা এভাবে নষ্ট করে দেব। আমি কিছুই বুঝলাম না। কি হয়েছে একটু খুলে বলবেন? আদি চলে গেছে আজ সকালে নিজের ইউনিভার্সিটিতে, তো ওখানেই হোস্টেলে থেকে পড়াশুনো কমপ্লিট করবে। শ্বশুরমশাইয়ের কথা শুনে বুঝতে পারলাম গত রাতে উনি যা বলেছিলেন তাই করেছেন, চলে গেছেন অনেক দূরে। নিজের উপর আজ বড্ড বেশি করুণা হচ্ছে আমার। এত সুন্দর ভাগ্য করে জন্মেছি আমি, ভাবতেই অবাক লাগে আমার। আমরা ভেবেছিলাম তোমার সাথে বিয়ে দিলে হয়তো আদি শুধরে যাবে, কিন্তু না, ও আমাদের কোনো কথা না শুনে রাগ দেখিয়ে চলে গেল। এতে আপনাদের কোনো দোষ নেই, সব আমার ভাগ্যের দোষ। কথাটা বলে উঠে রান্নাঘরে চলে গেলাম। বাবা মার জন্য চা বানিয়ে নিয়ে ওনাদের সামনে রাখলাম। বৌমা, তোমার না ইচ্ছে ছিল ইংরেজি অনার্স করার? সেটাই তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তাই না? হ্যাঁ বাবা, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? আমি তোমার যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দেব। কী বা করবে তুমি একা ঘরে থেকে? এর থেকে নিজের স্বপ্ন পূরণ করো। বাবার কথা শুনে জানো আমি আকাশের চাঁদ হাতে পেলাম, শত কষ্টের মাঝেও এক চিলটে সুখ খুঁজে পেলাম। এখন আমি আমার স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো। সব মেয়ে কি তার স্বামীর সোহাগ সমর্থন পাশে পায়? আমিও না হয় নিজেকে এই সব মেয়েদের দলেই মেনে নিলাম। বাবা, আমি যাদবপুর থেকেই পড়াশুনো করতে চাই। সে কি, কেন? এখান থেকে মানে কলকাতা থেকে তো যাদবপুর বেশি দূর না, ট্রেনে গেলে বেশি সময় লাগবে না। না, আসলে আমি ইউনিভার্সিটির কাছাকাছি থেকেই পড়াশুনো করতে চাই। আপনি প্লিজ ওখানে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিন। আমার কথা শোনার পর শাশুড়ি মা ইশারা করতেই উনি রাজি হয়ে গেলেন। মা হয়তো বুঝতে পেরেছেন আমি কেন ওখানে থেকে পড়াশুনো করতে চাইছি। আসলে এই ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না, কিছুতেই না। আমি দূরে যেতে চাই, অনেক দূরে, ওনার থেকে, উনি সম্পর্কিত সব কিছু থেকে। একদিন সত্যি ও ফিরে আসবে, এই আশাতেই আমি বেঁচে আছি।